বন্ধুরা, ইতিহাসের বইয়ে যেসব শহরগুলোর নাম শুনেছি তার মধ্যে একটা শহরের নাম বারবার মনের মধ্যে ভেসে আসতো, নাম অযোধ্যা। আর এই অযোধ্যা শহর আমরা অলরেডি কভার করে নিয়েছি। তাই তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিও, তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা প্রথমে সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে অযোধ্যা ভ্রমণের ভিডিওটা দেখে নিও। আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্রয়াগরাজ, বা যাকে এলাহাবাদও বলা হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে এই মুহূর্তে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আর আমরা বেরোচ্ছি প্রয়াগরাজের জন্য। তো এখন অযোধ্যায় আছি। অযোধ্যা থেকে আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করবো, তারপর বন্দে ভারত ধরে যাব প্রয়াগরাজ। সেখান থেকে আবার কোথায় যাব জানার জন্য পুরোপুরি ভিডিওটা দেখবে। আর প্রয়াগরাজের সমস্ত দর্শনীয় স্থান, সেখানের স্নান আর সেখানের হিস্ট্রি সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বন্ধুরা, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে একদিন সবকিছুকে ছেড়ে যেতেই হয়। তাই বিদায় জানাই আমরা উত্তরপ্রদেশের এই তীর্থভূমি অযোধ্যা শহরকে। তো চলো রওনা দেওয়া যাক এবার আমাদের নতুন গন্তব্যস্থল প্রয়াগরাজের দিকে। তো বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই অযোধ্যা থেকে যখন প্রয়াগরাজ যাবে, তো প্রয়াগরাজের 3টে স্টপেজ আছে। তার মধ্যে এই যে প্রয়াগরাজ জংশন বলে যে স্টপেজটা আছে, তোমরা কিন্তু সেটাতেই নামবে। সেখান থেকেই ত্রিবেণী সঙ্গমটা কাছে হয়, তো তোমরা চেষ্টা করবে সেই জায়গাতে নামার। এই অযোধ্যা থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স প্রায় 200 থেকে 220 কিলোমিটার। যেতে প্রায় টাইম লাগে 4 থেকে 5 ঘন্টা। তো আমাদের ট্রেন বন্দে ভারত 22459, যেটা আসবে 8টা 10 থেকে 15 নাগাদ। তো আমরা সেটাতে করে যাব হচ্ছে প্রয়াগরাজ। সেখানের ভিডিও থাকবে, খুব এক্সাইটেড ভিডিও হবে। আর তোমরাও আই থিঙ্ক অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে পাবে। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য। তো এখন স্টেশন যাব, এই টোটো। আমরা এখন স্টেশন যাব, স্টেশন থেকে বন্দে ভারত ধরবো। আর এটা হচ্ছে আমাদের হোটেল। তোমরা যদি আসতে চাও অযোধ্যা, তাহলে এই হোটেলটা বুক করতে পারো। আর আমরা আজকে যাচ্ছি ত্রিবেণী সঙ্গম, উত্তরপ্রদেশের। সেখানে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব। দেখা যাক কতটা পুণ্য অর্জন করতে পারি। এই হচ্ছে গলি। এই গলি দিয়ে আমরা, এর অপোজিটেই হচ্ছে অযোধ্যা রাম মন্দির। তো আমরা এই রকম জায়গাতে ছিলাম, যার অপোজিটেই এই রাম মন্দিরের অপোজিট সাইডটা দেখা যায়। তো এখান থেকে যদি আমরা যেতে যাই রাম মন্দির, তাহলে এই বাম সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে যদি আমরা 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হাঁটা রাস্তা, অথবা তোমরা চাইলে টোটো বুক করতে পারো। এই টোটো বুক করে রাম মন্দির পৌঁছে যাওয়া যেত। তো চলো স্টেশন যাওয়া যাক। স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও থাকবে এই ভিডিওতে। তার সাথে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান, সেখানে খাওয়া দাওয়া, অথই বা খরচা, সব কিছুই থাকবে ভিডিওতে। হোটেল রুম থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেছিলাম অযোধ্যা স্টেশনের দিকে 7টা 15 নাগাদ। আর আমাদের টোটো আমাদেরকে পৌঁছে দেয় স্টেশনে 7:30 নাগাদ। তো এই হচ্ছে ট্রেনের চার্ট, দেখো। তো আমাদের এখন 22549 বন্দে ভারত এক্সপ্রেস আছে এই মুহূর্তে। তোমরা দেখে নাও এই চার্টটা, তোমাদের অনেক সুবিধা হবে এই চার্টটা দেখলে। আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সেদিন একদম রাইট টাইম 8টা 15 নাগাদ অযোধ্যা স্টেশনে এসে পৌঁছায়। বন্ধুরা, এই বন্দে ভারত এক্সপ্রেস খরচাবহুল ট্রেন হলেও এর এক্সপিরিয়েন্স সত্যিই খুব অসাধারণ। আমাদের এই 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে খরচা পড়েছিল প্রায় 1200 টাকা পার হেড, ইনক্লুডিং ফুড, যার মধ্যে লাঞ্চ এবং ব্রেকফাস্ট ছিল। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসে চেপেছি। তো এটা একদম রাইট টাইমে এসছে অযোধ্যা জাংশনে। আর এটা দীর্ঘ 5 ঘন্টা জার্নি অতিক্রম করে 1:34 নাগাদ ঢুকবে আমাদের প্রয়াগরাজ জাংশনে। তো প্রায় 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সত্যি আগে শুনেছি, আজকে প্রথম চাপলাম আমি বন্দে ভারতে। এদের হসপিটালিটি খুবই সুন্দর, স্পেস খুব সুন্দর। একদম আসার সাথে সাথেই আমাদেরকে ওয়াটার বটলও দিল।
তো দেখা যাক এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে। আর উইন্ডো সিট পেয়েছি, ভিউ দারুণ, দেখতে দেখতে ইস সফর কা মজা লেতে হ্যাঁ। চলো বন্ধুরা, সেদিন শুধু আমি উইন্ডো সিট পেয়েছি তা নয়, আমার সাথে আমার বাবা এবং ভাইও উইন্ডো সিটই পেয়েছে। তো তারাও এনজয় করছে, তোমরাও এনজয় করো, এই ভিডিওটা পুরোপুরি দেখো, আর একবার হলেও বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমরা গেইন করার চেষ্টা করো। বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের তো অনেক দিনের ইচ্ছে ছিল এই বন্দে ভারতে সফর করার, একটা নতুন জায়গা যাওয়ার, বাট কালকে কোনো প্ল্যান ছিল না এই বন্দে ভারত এর টিকিট কাটবো না। কিন্তু এই অযোধ্যা থেকে প্রয়াগরাজ যারাই যাবে তাদের মেন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে 220 কিলোমিটার রাস্তা, প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। তো এখান থেকে তোমরা বাসেও যেতে পারবে, ভলভো বাস আছে, নর্মাল বাসও আছে, এবং তার সাথে ট্যাক্সি, কার এগুলোও তোমরা নিতে পারো। বাট এতে সমস্যাটা কি হয়, এতটা জার্নি বাসে করে যদি যাও তোমরা তাহলে কিন্তু টায়ার্ড হয়ে যাবে, তো একটা দিন বরবাদ হয়ে যাবে প্রায়। তো আমরা এটা চাইনি, তার কারণ হচ্ছে আমাদের হাতে টাইমও কম, কারণ আমাদেরকে বেনারসটাও কভার করতে হবে প্রয়াগরাজের সাথে। এই জন্যে আমরা এই বন্দে ভারতের টিকিটটা কাটলাম। এর আগেও একটা ট্রেন ছিল, সেটা ভোর 3টেই, বাট সেটার টিকিট আমরা পাইনি। সেটার টিকিট যদি পেতাম সেটাই চেষ্টা করতাম কাটার। এই মুহূর্তে বন্দে ভারতে আছি, খুবই সুন্দর। দেখা যাক প্রয়াগরাজ গিয়ে কতটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি, কি ভাবে তোমাদের শেয়ার করতে পারি গল্পগুলো, দেখা যাক। চল বন্ধুরা, আমি যখনই এই ট্রেনের জানালার বাইরের দিকে তাকাই তখন দেখতে পাই সবুজ মাঠ, ছোট গ্রাম আর দূরের আকাশ যেন সূর্যের সাথে মিশে যাচ্ছে। আর এই মিশে যাওয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমের দিকে। বন্ধুরা, ট্রেনে ওঠার আধা ঘন্টার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। এই ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছুই ছিল, যেমন দই ছিল, লুচি ছিল, সবজি ছিল, একটা ভেজ কাটলেট ছিল, তার সাথে চা ছিল এবং কেকও ছিল। তো চলো আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, খাবারের স্বাদ ঠিকঠাক, খুব হাইফাই নয়, বাট আই থিঙ্ক হাইজিন মেনটেন হয়েছে, আমার তো ভালোই লাগছে। তো যারা বন্দে ভারতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই ফুডটা নিয়ে ট্রাই করো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। বন্ধুরা, এরপর আমাদেরকে দিয়ে গেছিল একটা চায়ের পাউডার, তার সাথে হট ওয়াটার আর দুটো বিস্কুট। ঘড়ির কাঁটায় প্রায় 12টা 10 নাগাদ, আর এই মুহূর্তে আমাদের দুপুরের খাবার দিয়ে গেছে। তো আমরা যেহেতু তীর্থে গেছি সেহেতু আমরা ননভেজ চয়েস করিনি। আমাদেরকে দিয়েছিল পনিরের সবজি, তার সাথে একটা ডাল ছিল, রাইস, আর তার সাথে দই, আইসক্রিম, জলের বোতল এগুলো ছিল। তো আমরা খুব ভালোভাবে খেয়েছিলাম, খাবারের স্বাদ ঠিকঠাক ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সত্যি অসাধারণ। আর তার সাথে তোমরা যারা রুটি খেতে চাও তাদের জন্য রুটির ব্যবস্থাও কিন্তু আছে এখানে। তো বন্ধুরা, টাইম এখন প্রায় 1:04, আর 1টার সাথে আমাদের ট্রেন ঢুকবে প্রয়াগরাজ স্টেশন, এবং একদম রাইট টাইমে ট্রেন চলছে। আর বন্দে ভারতে চাপার এক্সপিরিয়েন্স আমার তো সত্যি খুব সুন্দর। তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমরা যদি কখনো বন্দে ভারতে চেপেছো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স ভালো নাকি খারাপ। আমার রেকমেন্ডেশন থাকবে এই ট্রেনে একবার জার্নি নিশ্চয়ই করো। তো চলো, এবার ট্রেন প্রয়াগরাজ স্টেশন ঢুকছে, আমাদের গন্তব্যস্থল এখানেই, চলো নামা যাক এবার। এই স্টেশনে নেমেই তোমরা দেখবে অনেক টোটোওয়ালা এবং অটোওয়ালা তোমাদেরকে হোটেল বুক করার জন্য বলবে, তো তোমরা নির্দ্বিধায় এখান থেকে নিতে পারো, এরা কোনো রকম ঠকবাজি করে না। তো বন্ধুরা, ফাইনালি আমরা প্রয়াগরাজে। সত্যি মনের যদি ইচ্ছা থাকে কি না করা যায়। এই আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে রইলো আর আমরা এগিয়ে চললাম প্রয়াগরাজের দিকে। তো ট্রেন ঠিক টাইমেই ছিল, বাট ঢোকার আগে 5 থেকে 10 মিনিট লেট করেছে, এই জন্যে 10-15 মিনিট আমাদের লেট হয়ে গেছে। তো একটা টোটো বুক করলাম এখান থেকে, স্টেশনে সবাই দাঁড়িয়ে থাকে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্যে।
আমার এই জার্নিগুলো যদি তোমরাও এনজয় করছো তাহলে এই চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে সেই টোটো স্ট্যান্ড। এই স্ট্যান্ডে এসেই আমরা টোটো বুক করি, তারপর আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থল হোটেলের দিকে। এখানে কিন্তু তোমরা 1000-1200 টাকা 2000 টাকার মধ্যেই ভালো ভালো এসি এবং নন এসি রুম পেয়ে যাবে। এই টোটোওয়ালাগুলোই তোমাদেরকে সেই রুমের ব্যবস্থা করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করবে। অনেক খোঁজাখুঁজির পর আমরা এই হোটেল সাগরটাকে বুক করেছিলাম। তোমরাও যদি এই হোটেলটা বুক করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার আর টাইমিংগুলো আমি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই যাওয়ার আগে কন্ট্যাক্ট করে যেও। এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে খুব কম দামে রুম পাওয়া যায়। রুমগুলো খুব একটা যে সফিস্টিকেটেড তাও নয়, বাট একদিনে থাকার জন্যে না আমার মনে হয়। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো যখন আসবে এখানে। এই হচ্ছে বাথরুম, ক্লিন, সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিতে পারো তোমরা। এবং এটা মার্কেটের ভেতরেই, এই প্রয়াগরাজে যে মার্কেট আছে সেই মার্কেটের ভেতরেই এরকম রুম তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এদিক থেকে এলাম, আমরা ঠিক এদিক থেকে এলাম। এটা হচ্ছে স্টেশনের রাস্তা, আর ঠিক তার অপোজিটেই এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সঙ্গমের দিকে যাচ্ছে। আর আমাদের যে হোটেলটা, হোটেল সাগর, সেটা এই হোটেল ক্রাউন প্যালেস যেটা আছে তার অপোজিটে একটা গলি চলে গেছে, সেই গলি দিয়ে ঢুকলেই তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি সঙ্গমে স্নান করতে, তারপর তোমাদের আরও যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এখানে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। বন্ধুরা, আমরা রুম নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে একটা টোটো বুক করে নিই প্রয়াগরাজ যাওয়ার জন্যে অথবা ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্যে। আমাদের টোটো ভাড়া মাথাপিছু পড়েছিল 20 টাকা। এবং এই টোটো দিয়ে যখন যাচ্ছিলাম তখন টোটো চালক বললেন, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই কুম্ভ মেলার সময় প্রচুর লোক বসবাস করে থাকেন এবং এখানেই মেলাটা বসে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখান থেকে ডাউন দিকে নামলেই তোমরা ত্রিবেণী সঙ্গম পেয়ে যাবে। ত্রিবেণী সঙ্গম কথার অর্থ হচ্ছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল। এখানে প্রত্যেকে গিয়ে পুণ্য স্নান করে থাকে। এই মুহূর্তে আমরা আছি ত্রিবেণী সঙ্গমে। এখানে আমরা এলাম, এবার আমরা যাব ত্রিবেণী সঙ্গম দেখতে। আর এর অপোজিটেই আছে আকবর ফোর্ট, তো এখানেও যাব একটু পরে। তো এখন এখানে এই নৌকো ভাড়া করব। এই দেখো প্রচুর নৌকো, হাজারে হাজারে নৌকো। এই নৌকো ভাড়া করে আমরা যাব সঙ্গম দেখতে। তো চলো, তোমরাও চলো আমার সাথে। ইতিহাসের দিক থেকে প্রয়াগরাজের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকালে এই স্থানকে প্রয়াগ বলা হতো, যার অর্থ যজ্ঞের প্রথম স্থান। বহু পুরাণ এবং ধর্মগ্রন্থে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। মুঘল সম্রাট আকবর এই শহরের নাম রাখেন আল্লাহাবাদ অথবা এলাহাবাদ। পরে আবার এর নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়। এই ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্যে তোমরা যখন নৌকো বুক করবে তখন একটু দেখে শুনে বুক করো। তার কারণ হচ্ছে এরা অনেক বেশি টাকা চার্জ করে, মোটামুটি 1000 থেকে 1500 অব্দিও চার্জ করে। কিন্তু তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে পার হেড তোমরা এখানে নৌকো পেয়ে যাবে, যদি একটু দামাদামি করতে পারো। আর এই নৌকোতে চাপার আগে তোমরা ঘাটে পরিযায়ী পাখিদের জন্যে দানা শস্য কিনে নেবে, তাহলে দেখবে অনেক পরিযায়ী পাখিকে তোমরা খাওয়াতেও পারবে এই নৌকোর মধ্যে বসেই। তো বন্ধুরা, চললাম আমরা সঙ্গমে স্নান করতে। নৌকা ছেড়ে দিয়েছে, আমরা পাখিদের জন্যে আর মাছেদের জন্য খাবারও নিয়ে নিয়েছি এখান থেকে, আর পুজো দেওয়ার জন্যে কিছু ফুল প্রসাদও নিয়ে নিয়েছি। চললাম। আর বন্ধুরা, এই হচ্ছে আকবর ফোর্ট। এই নদীর তীরেই আকবর এই ফোর্ট বানিয়েছিল যখন মুঘল সাম্রাজ্য ছিল। এখন মুঘল সাম্রাজ্য নেই, কিন্তু ফোর্ট রয়ে গেছে। এটাও একটা দর্শনীয় স্থান, আমরা এখানেও যাব এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।
বন্ধুরা, এখানে এই সঙ্গমে স্নান করার জন্য এরকম ব্যবস্থা করা আছে, যেখানে তোমরা স্নান করতে পারবে। ডুবে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এর নিচে পাটাতন আছে। তো যে কেউ এখানে স্নান করতে পারবে। খুব সুন্দর, যাই সুবিধা আছে সেটাই মেনে নিতে হবে, সেটাই সুন্দর। তো আমাদের স্নান হয়ে গেছে, আমরা ফিরে যাব এবার অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। দারুণ এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে। तो चलो हम उतरते हैं। चलिए चलो, बहुत दिक्कत भरी बात है। তো চলুন বন্ধুরা, নামি এখান থেকে। এই হচ্ছে ঘাট, স্নান কমপ্লিট, একটা কাজ আমাদের কমপ্লিট। হর হর গঙ্গে। সত্যি কথা বলতে এই ঘাটের প্রেমে কেই পড়েনি। দেখো, মুঘল এম্পায়ার, মুঘল ফোর্ট, আকবর মহল নামে পরিচিত জায়গাটা। তো আকবর নবাবও এই জায়গার প্রেমে পড়ে গেছে। তাই এই যমুনা নদীর তীরে অবস্থিত এই আকবর ফোর্ট। বন্ধুরা, এটা হচ্ছে এই মহলের মুখ্যদ্বার। এই মুখ্যদ্বারের সামনেই একটা সমুদ্র মন্থনের ছবি আঁকা রয়েছে, যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর। এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল মুঘল সম্রাট আকবরের মাধ্যমে 1583 সালে। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত এই দুর্গ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুর্গটির নির্মাণে ব্যবহৃত করা হয়েছে লাল বেলে পাথর, যা মুঘল স্থাপত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। কালের নিয়মে মুঘল সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার এই দেওয়ালগুলোতে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, বুদ্ধদেব অথবা কল্কি অবতারের ফটো। তাই আজ আমরা হিন্দু হিসাবে গর্ব অনুভব করি। এই আকবর মহলের ভেতরেই রয়েছে অক্ষয় বট, এবং এখানে পাতালপুরী অক্ষয় বট মন্দিরও রয়েছে, যেটা দর্শন করতে গেলে তোমাকে এখানে অবশ্যই আসতে হবে। এর ভেতরে রয়েছে রাম, সীতা এবং হনুমানের মন্দিরও। বন্ধুরা, এই যে ফোর্টটা দেখতে পাচ্ছ, এর ভেতরে এই মুহূর্তে প্রবেশ নিষেধ আংশিকভাবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তো মুঘল এম্পায়ার নেই, আর এই জায়গাটা শুধু শুধু কেন পড়ে থাকবে। এই জায়গাটা এই জন্যে আর্মি ক্যাম্প হিসাবে ইউজ হয়। তো এখন ইন্ডিয়ান আর্মি এর ভেতরে আছে ক্যাম্পের, এবং এখানে তাদের ট্রেনিংও হয়। তো এই জন্য ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই। বাইরে বাইরে যতটুকু ঘোরাতে পারবো আমি তোমাদের ঘোরানোর চেষ্টা করছি। তোমরা এলেও এই জিনিসটা মাথায় রাখবে, জোর করবে না, লুকিয়ে ঢোকার চেষ্টা করবে না, কারণ এটা একটা সিকিউরিটির জিনিস বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখানে একটা পাতালের রাস্তা রয়েছে, মানে সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গেলে নাকি এইখানের পুরোহিতরা বলল অনেক মূর্তি এখানে নিচে রাখা আছে, তো সেগুলো দেখবে, চলো। এই আকবর মহলের মধ্যেই রয়েছে অক্ষয় বটবৃক্ষ। চলো তার হিস্ট্রি সম্পর্কে একটু জানা যাক। সৃষ্টির শুরুতে ব্রহ্মা এখানে যজ্ঞ করে তপস্যা করে পরে আমাদের হাতে তুলে দিয়েছিল সৃষ্টিকর্তা। এই জন্য সেই অক্ষয় বটবৃক্ষ। এগুলোর পরবর্তীকালে কোনো সংস্করণ করা হয়নি, আগে যেমন ছিল এখনো তেমনই আছে। তো এগুলো দেখলেই অনেক ইতিহাস মনে পড়ে যায়, যেগুলো বইয়ের পাতায় আমরা পড়েছি। তো তোমরা এসো, এই জায়গাটা আসার রেকমেন্ডেশন রইল। সামনে যমুনা নদী, আর তার পাশেই এলাহাবাদ ফোর্ট। এই দেখো তোপ চালানোর যে মেশিন, সেটা এখানে রয়েছে। তো তোপগুলো রয়েছে সাজানো, আই থিঙ্ক তোমরাও দেখতে পাচ্ছ। আর এখানে আই থিঙ্ক আগে সৈন্যবাহিনীরা থাকতো কোনো আক্রমণের হাত থেকে নিজের আম্পায়ারকে বাঁচানোর জন্যে। তো সত্যি এগুলো দেখলে মনে হয় যে ঘোরাটা যেন সার্থক হয়েছে।
তো বন্ধুরা, এরপরে আর যাওয়া নিষেধ। তার কারণ হচ্ছে ভেতরে আর্মি ক্যাম্প আছে। তো এখান থেকে যা দেখা যায়, আর্কিটেকচারটা আগের মতনই, আগে তোমাদের যেগুলো দেখালাম তেমনই আর্কিটেকচার এখানেও। আর প্রত্যেকটা দেওয়াল এরকম মেটাল জাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এই মুহূর্তে এগুলোতে আর্মি ক্যাম্প এবং আর্মি ট্রেনিং সেন্টার আছে। তো এইদিকে আর যাওয়া যাবে না। তো চলো অন্য দর্শনীয় স্থানগুলো দেখা যাক। এই আকবর ফোর্টের বাইরেই একটা ফুচকার দোকানে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। এরা অনেক রকম জল দিয়ে ফুচকা সার্ভ করে। বন্ধুরা, এরপর আমরা চলে গেছিলাম বড়ে হনুমান মন্দির দর্শন করতে। এই মন্দিরের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে ভগবান হনুমানের একটা বিশাল শায়িত মূর্তি আছে। সাধারণত আমরা হনুমানজিকে দাঁড়ানো বা বসা অবস্থায় দেখি, কিন্তু এখানে তিনি শায়িত অবস্থায় বিরাজমান। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মন্দিরটি গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলেই অবস্থিত, এবং বৃষ্টির সময় গঙ্গার জলস্তর যখন বেড়ে যায় তখন এই মন্দিরের ভেতরে জল ঢুকে পড়ে এবং হনুমানজির মূর্তিকে স্পর্শ করে। ভক্তদের বিশ্বাস এই ঘটনাটি অত্যন্ত শুভ এবং পবিত্রতার প্রতীক। তো বন্ধুরা, এখন আমরা আছি একটা সতীপীঠে। চলো সতীপীঠটা দেখাই তোমাদের। এটা ওই বড়া হনুমান থেকে প্রায় 3-4 কিলোমিটারের মধ্যে। টোটো করতে হবে তোমাদেরকে, 10 টাকা ভাড়া নেবে। তো সেই টোটো করে তোমরা আসতে পারো এই সতীপীঠে। এই মন্দিরটি অলপী দেবী মন্দির নামে পরিচিত। ভারতের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ বলে মনে করা হয় এই অলপী দেবী মন্দিরকে। হিন্দু পুরাণ অনুযায়ী যখন রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে মা সতী আত্মহুতি দেন, তখন ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহগুলিকে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন করেন এবং সেই স্থানগুলিকেই সতীপীঠ রূপে পূজিত করা হয়। প্রয়াগরাজের এই অলপসংকরী সতীপীঠে বিশ্বাস করা হয় মা সতীর শরীরের একটি অদৃশ্য বা অলপ অংশ এখানে পতিত হয়েছিল। অলপ শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অদৃশ্য, তাই এই মন্দিরের নাম অলপ শঙ্করী মন্দির। বন্ধুরা, আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছিলাম আনন্দ ভবন। আনন্দ ভবন শুধু একটা বাড়ি নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক জীবন্ত সাক্ষী। এই ভবনটি মূলত ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পরিবারের বাসস্থান ছিল। আনন্দ ভবনের ইতিহাস শুরু হয় 19 দশকের শেষ দিকে। নেহরু পরিবারের কর্তা মতিলাল নেহরু এই বাড়িটি নির্মাণ করেন। পরে তিনি এটিকে আরও আধুনিক ও সুসজ্জিত করে তোলেন এবং নাম দেন আনন্দ ভবন। এই আনন্দ ভবন থেকে একটু আগে গেলেই তোমরা পেয়ে যাবে মহর্ষি ভরদ্বাজ মুনির আশ্রম। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এই আশ্রমটি প্রাচীন ভারতীয় ঋষি মহর্ষি ভরদ্বাজের সঙ্গে সম্পর্কিত। তিনি ঋগ্বেদের অন্যতম ঋষি এবং প্রাচীন ভারতের জ্ঞান, তপস্যা ও আধ্যাত্মিকতার এক মহান প্রতীক হিসেবে পরিচিত। পুরাণ ও রামায়ণ অনুযায়ী এই আশ্রমটি ছিল জ্ঞানচর্চা ও তপস্যার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বলা হয় বনবাসের সময় ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ এই আশ্রমে এসেছিলেন এবং মহর্ষি ভরদ্বাজের আতিথ্য গ্রহণ করেছিলেন। এখানে কিছুদিন অবস্থানও করেছিলেন তারা। এই আশ্রমটি গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমের নিকটবর্তী হওয়ায় এর ধর্মীয় গুরুত্বপূর্ণ আরও বেড়ে যায়। প্রাচীনকালে এই স্থানটি বহু ঋষি ও মুনিদের সাধনার কেন্দ্র ছিল। বর্তমানে এখানে একটা মন্দির ও আশ্রমের কমপ্লেক্স রয়েছে, যেখানে ভক্তরা এসে পূজা অর্চনা করেন এবং শান্ত পরিবেশে ধ্যান করেন। 88,000 संघ ऋषि महात्माओं को प्रशिक्षित करने वाले मंगलाय भरद्वाज ऋषि का ये आश्रम तपोभूमि तपस्या की जगह है ये। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি চন্দ্রশেখর আজাদ ন্যাশনাল পার্কে। তো এখানে পৌঁছানোর জন্য বা এখানে ঢোকার জন্য আমাদেরকে এখানে 5 টাকা করে টিকিট কাউন্টারে কাটতে হলো। এই টিকিট কাটার পর তোমরা এই অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে ঢুকতে পারবে। আর এটা কোথায় আছে? এটা হচ্ছে এলাহাবাদ ইউনিভার্সিটি, হচ্ছে এইদিকে রাস্তার ওপারে হচ্ছে এলাহাবাদ ইউনিভার্সিটি, আর রাস্তার অপোজিটে মানে এলাহাবাদ ইউনিভার্সিটির ঠিক অপোজিটে এই পার্কটা আছে। তো এই পার্কে ঢোকার জন্য 5 টাকা করে টিকিটের মূল্য। আমরা 3 জন যাচ্ছি, 15 টাকা টিকিট কাটলাম। চলো ভেতরে কি আছে দেখানো যাক। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এই বিখ্যাত পার্কটি আগে আলফ্রেড পার্ক নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে এটি একটা গুরুত্বপূর্ণ বিনোদন স্থলও ছিল। এই পার্কের সঙ্গে জড়িয়ে আছে মহান বিপ্লবী
চন্দ্রশেখর আজাদের বীরত্ব গাঁথা। 1931 সালের 27 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি আত্মবলিদান দেন এই পার্কেই। তারপর থেকে এই পার্কের নাম বদলে দেওয়া হয় বিপ্লবী চন্দ্রশেখর আজাদ পার্ক। এই পার্ক থেকে ফেরার পথে আমরা একটা দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম এবং রুমের মধ্যে সেই খাবার খেয়েছিলাম। এরপর আমরা পরের দিন চলে গেছিলাম আমাদের শেষ ডেস্টিনেশন খুসরোবাগ, যেটা প্রয়াগরাজ স্টেশনের সামনেই অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন আছি খুসরোবাগে। তো ওই খুসরোবাগের হিস্ট্রিটা সম্পর্কে তোমাদের বলে রাখি একটু। সেটা হচ্ছে এই যে প্রয়াগরাজ, যার নাম ছিল আগে এলাহাবাদ, এটা মুঘল সাম্রাজ্যের অধীনস্থ ছিল। তো জাহাঙ্গীরের পুত্র ছিল খুসরো। তো তার মৃত্যুর পর এখানে তাকে কবরস্থ করা হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে। এই জন্যে এই বাগের নাম, বাগ কথার অর্থ হচ্ছে পার্ক টাইপের, এই জায়গার নাম হচ্ছে খুসরোবাগ। তো এখানে দেখার মতো যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরাম্যানকে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য বলবো। তো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা কবর রয়েছে, অথবা তোমরা সমাধি বলতে পারো এটাকে। তো এটা হচ্ছে খুসরোর সমাধি। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। আর দুদিকে পাম গাছ রয়েছে, চারিদিকে ঝাউ গাছ, আর খুব সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ। এখানে দেখো পাথরের ওপর খোদাই করা আছে খুসরো কা মকবরা। তো তোমরা এখান থেকে পড়তে পারো। এটা হচ্ছে নিসার বেগম কা মকবরা। निसार बेगम खुसरो की बहन थी, ये लिखा हुआ है यहाँ पर। আর এটা হচ্ছে শাহ বেগম কা মকবরা। এখানে ইংরেজিতে লেখা আছে খুসরো সম্পর্কে, এখানে নিসার বেগম সম্পর্কে লেখা আছে ইংলিশে, তোমরা ইংরেজিতেও করে দেখতে পারো। আর এখানে শাহ বেগমের সম্পর্কেও লেখা আছে ইংরেজিতে। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। এই যে মকবরা বললাম বা সমাধি, সেখানে নিয়ে যাওয়া যাক। এই দেখো কি সুন্দর একটা নির্মাণ কার্য বলতে পারো, মুঘল আমলের। আমরা আজকে বেরিয়ে পড়ছি বারাণসীর উদ্দেশ্যে। তো আমাদের এই প্রয়াগরাজের যে ভিডিওটা ছিল সেটা কেমন লাগলো অবশ্যই জানিও সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে। আর আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি। তো আজকে আমরা বন্দে ভারত ধরে বেরিয়ে পড়ছি বারাণসীর উদ্দেশ্যে। সেখানে দুদিন থাকবো। আবার 27 তারিখে ভোর 1টার সময় আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই পার্ট 3 যেটা বারাণসী ট্যুর, সেটা তোমরা পুরোপুরি দেখো আর জানাবে নিশ্চয়ই কেমন হয়েছে ভিডিওটা। আমি চেষ্টা করব বারাণসীতে গিয়ে সেখানের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানোর, তার সাথে সেখানে কোথায় থাকবে, কতই বা খরচা, আর কি কি ফুড সেখানে ট্রাই করতে পারো তোমরা, সেগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা অবশ্যই দেখো। তো এখন আমরা বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট করে। আমরা এখন যাব প্রয়াগরাজ স্টেশনে। সেখানে বন্দে ভারত ট্রেন আমাদের 11টা 50 নাগাদ। তারপর 2 ঘন্টা টাইম লাগবে। টোটাল 123 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দেবে বারাণসীতে। তো চলো সেখানেই তোমাদের সাথে দেখা হবে এবার।